হ্যালো এভরিওয়ান, সবাইকে সুস্বাগতম আমার চ্যানেলে। আজকের এপিসোডে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা ভেরি ইম্পর্ট্যান্ট টপিকস আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট নিয়ে বিশদ আলোচনা করব। প্রথমেই দেখে নেওয়া যাক আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি। এখন আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টের মেজর তিন চারটা ভাগ আছে, মেজর তিন চারটা নলেজ আছে, বা মেজর তিন চারটা পারফরমেন্স ইন্ডিকেটর আছে, যেই পারফরমেন্স ইন্ডিকেটর দেখে আমরা বলতে পারি প্রজেক্টের হেলথটা কেমন আছে। বেসিক্যালি আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট আপনার প্রজেক্টের স্কোপ, কস্ট এবং শিডিউলকে কনসিডারেশনে নিয়ে একটা ইন্টিগ্রেটেড টুলস অ্যান্ড টেকনিক দেয়, যার মাধ্যমে আপনি দেখতে পারেন বা আপনি বুঝতে পারেন, রিয়েলাইজ করতে পারেন যে আপনার প্রজেক্টের পারফরমেন্স কেমন আছে, এবং প্রজেক্টের কারেন্ট পারফরমেন্সকে কনসিডারেশনে নিয়ে ফিউচারে কি ঘটতে যাচ্ছে এই ট্রেন্ডটাকে অ্যানালাইসিস করতে পারেন, এবং আপনি আপনার প্রজেক্টের একটা ফোরকাস্টও আইডিয়া করতে পারেন। সো এটা ওয়ান কাইন্ড অফ টুলস, যে টুলসের মাধ্যমে আপনি ইন্টিগ্রেটেড ওয়েতে স্কোপ, কস্ট, শিডিউলের পারফরমেন্সকে মেজার করতে পারবেন, এবং এটা আপনাকে একটা ক্লিয়ার পিকচার দিবে আপনার প্রজেক্টের হেলথ, প্রজেক্টের প্রোগ্রেস, প্রজেক্টের কেমন খরচ হচ্ছে বা কেমন খরচ হতে পারে সহজে সেটা সে ইন্ডিকেট করে। যখন আপনি এই ইনফরমেশনগুলোকে অ্যাকুমুলেট করবেন, আপনার জন্য ডিসিশন মেকিং সহজ হবে, যেটা পরবর্তী প্রজেক্টের প্রোগ্রেসের জন্য কাজে লাগবে। নাও যদি আমি আর্ন ভ্যালু ম্যানেজমেন্টকে একটু বুঝতে চাই আরো ডিটেল আকারে, তাহলে আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। আমরা ধরি যে আপনার কাছে একটা প্রজেক্ট আছে, যেখানে অনেকগুলো ওয়ার্ক প্যাকেজ আছে। যদি আমরা একটু আমরা ধরলাম যে এখানে ABCDEFG এই প্রজেক্টের ওয়ার্ক প্যাকেজ, এবং আমরা ধরলাম যে প্রজেক্টের ডিউরেশন হলো 9 মাস। প্রথম মাস, সেকেন্ড মাস, এবার করে আমরা এটা ড্র করলাম। এখন এই ওয়ার্ক প্যাকেজের জন্য আপনাকে হয়তো অনেকগুলো অ্যাক্টিভিটিস, বা এই ডাব্লিউবিএস এর জন্য অনেকগুলো ওয়ার্ক প্যাকেজ আপনাকে ক্রিয়েট করতে হবে। আমরা যদি ধরে নিই যে এটা তিনটা অ্যাক্টিভিটিস বা তিনটা সেপারেট ওয়ার্ক প্যাকেজ, যার জন্য ফার্স্ট মান্থে আপনার খরচ হবে 850, সেকেন্ড মান্থে 1150, এবং থার্ড মান্থে 358। এইভাবে এই প্যাকেজের জন্য আপনার টোটাল খরচ হবে 2358। এভাবে আপনি পরবর্তী ওয়ার্ক প্যাকেজ BCDEFG এটার জন্য কেমন খরচ হবে সেটা একটা এস্টিমেশন করে বাজেট করেছিলেন। সো সেই বাজেট অনুসারে আপনার এ এর প্ল্যান ভ্যালু হলো 2358, বি এর প্ল্যান ভ্যালু হলো 2395, সি এর প্ল্যান ভ্যালু হলো 704, ডি 8536, 615, 1360, 14500। আর আপনার টোটাল প্রজেক্টের জন্য আপনি বাজেট কনসিডারেশন করেছেন 30,468। এখন আমি যখন এই কথাটা বলছি যে প্ল্যান ভ্যালু, এখন প্ল্যান ভ্যালু বলতে আসলে কি বোঝাচ্ছে? প্ল্যান ভ্যালুটা হলো আপনি যখন প্রজেক্টের বাজেটটা ঠিক করেছেন, আপনার ওয়ার্ক প্যাকেজের অথবা আপনার অ্যাক্টিভিটিসের জন্য আপনি যে এস্টিমেশনটা করে কস্ট বেসলাইন তৈরি করেছিলেন, সেই কস্ট বেসলাইনের যেই ইনফরমেশন বা যেটা মেজার করেছিলেন আপনি, সেটাই আপনার ওই ওয়ার্ক প্যাকেজের জন্য প্ল্যান ভ্যালু। তার মানে আপনি যদি একটা ওয়ার্ক প্যাকেজ এ কে খরচ ধরে রাখেন যে আপনি $2358 খরচ হবে, তাহলে আপনার ওই ওয়ার্ক প্যাকেজের প্ল্যান ভ্যালু হলো 2358। ঠিক আছে? আর বাজেট এখানে, এটা হলো একটা টার্ম, প্ল্যান ভ্যালু। এখন আমরা যদি একটু চিন্তা করি এই আইডিয়াটাকে, আমরা এখন প্রজেক্টটা রান করছে। প্রজেক্টটা রান করার পর আমার ধরলাম 3 মাস সময় অতিক্রান্ত হয়েছে। 3 মাস সময় অতিক্রান্ত হয়েছে। এই 3 মাস সময়ের পরে আমি এই প্রজেক্টের জন্য তিনটা প্যারামিটারকে আইডেন্টিফাই করার চেষ্টা করব। প্রথম জিনিসটা হবে প্ল্যান ভ্যালু, তার মানে আমি বাজেট অনুসারে আমি কত টাকার কাজ শেষ করেছি, এটা হলো প্ল্যান ভ্যালু। সো আমি যদি 3 মাসকে কনসিডারেশনে নেই, তাহলে আমার এই 3 মাসে আমার বাজেট ছিল বা আমার প্ল্যান ছিল যে আমি ABC এই তিনটা অ্যাক্টিভিটিসকে কমপ্লিটলি শেষ করব। ABC এই তিনটা অ্যাক্টিভিটিসকে কমপ্লিটলি শেষ করব। আর ডি অ্যাক্টিভিটিসের দুটো ওয়ার্ক প্যাকেজ 700 এবং 1307, এই ওয়ার্ক প্যাকেজটা কমপ্লিট করব। এটা ছিল আমার প্ল্যান ভ্যালু। সো এই প্ল্যান ভ্যালুটা কত হবে? এই প্ল্যান ভ্যালুটা হবে 7464, আমরা যদি ধরে নিই। তার মানে এই এতটুকু সময়, 3 মাস সময়ে আমার যেই টাকার কাজ অ্যাজ পার প্ল্যান করার কথা ছিল, সেটা হলো আমার প্ল্যান ভ্যালু। এবার 3 মাস সময় শেষে আমি কত টাকার কাজ আসলে শেষ করেছি,
বা কত টাকার কাজ শেষ করেছে, অ্যাকচুয়ালি আমি শেষ করেছি, সেটা যদি আমি দেখি, তাহলে আমরা ধরলাম যে আমরা ABC কমপ্লিটলি শেষ করেছি, বা ডি এর ক্ষেত্রে যেটা হয়েছে, আমাদের প্ল্যানে ছিল ছিল সেকেন্ড এবং থার্ড মান্থের কাজটাকে শেষ করা, আমরা আসলে ফোর্থ মান্থের যে কাজটা আছে সেই কাজটাও শেষ করেছি। ওকে, তাহলে এই 3 মাস সময় পরে আমার আর্ন ভ্যালুটা হবে এবিসির যে জন্য যে বাজেটটা ধরা ছিল তা, এবং প্রথম 3 মাসের জন্য ডি অ্যাক্টিভিটির সেকেন্ড, থার্ড এবং ফোর্থ মান্থের জন্য যে কস্টটা ধরা ছিল, প্ল্যান ভ্যালু ধরা ছিল, সেটার যোগফল হবে আমার আর্ন ভ্যালু। এটা হলো 9353। ঠিক আছে, তাহলে আমি প্ল্যান ভ্যালু পেলাম, আর্ন ভ্যালু পেলাম। নাও এখন 3 মাস সময়ে আমি তো আসলে যদি আমরা একটু রিকল করি, আমরা যখন প্রজেক্টের বাজেট ডিটারমিনেশন করছিলাম, একটা ফান্ডিং রিকোয়ারমেন্ট ফাইনাল করেছিলাম। এই ফান্ডিং রিকোয়ারমেন্টটা বেসিক্যালি হলো এই যে ফার্স্ট মাসে আমার $1202 লাগছে, সেকেন্ড মাসে আমার 4217 লাগছে, পরের মাসে আমার 2045 লাগছে। মানে হলো যে আমি একটা একটা ফান্ডিং রিকোয়ারমেন্ট ফাইনাল করেছি আমার প্রজেক্ট শিডিউল অনুসারে, কখন কত টাকার ফান্ড রিকোয়ারমেন্ট আছে, রাইট? এখন তার মানে কি, আমি যখন কাজটা করছি আমি খরচ করছি। দেখা গেছে যে আমি 3 মাসে আমার যে কাজগুলো শেষ করেছি, সেই কাজগুলো শেষ করার জন্য আমি আসলে খরচ করেছি $10,000। ওকে, তার মানে আমি অ্যাকচুয়ালি যেটা এক্সপেন্ড করছি সেটা হলো আমার অ্যাকচুয়াল কস্ট। ঠিক আছে, তাহলে আমরা এখানে 3টা ভ্যালু পেলাম, 3টা আইডিয়া পেলাম, প্যারামিটার পেলাম। একটা হলো প্ল্যান ভ্যালু, আমি আমার একটা সার্টেন টাইমে আমি কত বাজেটেড অনুসারে কত টাকার কাজ শেষ করেছি, কত টাকার কাজ শেষ করার কথা ছিল, সেটা হলো প্ল্যান ভ্যালু। আর ভ্যালুটা কি, 3 মাস সময় বাজেট অনুসারে আমি যে কাজগুলো শেষ করেছি, বাজেট অনুসারে সেই সেই বাজেট অনুসারে কত টাকার কাজ শেষ করেছি, সেটা হলো আর্ন ভ্যালু, আমি কত টাকার কাজ আর্ন করেছি। আর অ্যাকচুয়াল কস্ট হলো আমার ওই 3 মাস সময়ে বা ওই সার্টেন সময় আমি কত টাকার কাজ আসলে আমি এক্সপেন্ড করেছি, সেটা হলো আমার অ্যাকচুয়াল কস্ট। ওকে, এই 3টা প্যারামিটারই বেসিক্যালি আর্ন ভ্যালু ম্যানেজমেন্টের পরবর্তী আলোচনায় আমার লাগবে। ফার্স্টেই আসেন যে আমরা যখন প্রজেক্টের প্রোগ্রেসকে কনসিডারেশন নেই, তাহলে আমরা আসলে কি করার চেষ্টা করি, কি আইডেন্টিফাই করার চেষ্টা করি? আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি যে আমার প্ল্যান ভার্সেস অ্যাকচুয়াল কত, তার মানে আমি ভেরিয়েন্সটা অ্যানালাইসিস করি। সো আমরা 2 ধরনের ভেরিয়েন্স নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করব শিডিউল ভেরিয়েন্স নিয়ে। শিডিউল ভেরিয়েন্সের ক্ষেত্রে আমরা সেম এক্সাম্পলটাকে ইউজ করব। সো দ্যাট মিনস আমাদের যে আগের ওয়ার্ক প্যাকেজগুলো ছিল ABCDEFG, আমার যে প্ল্যান ভ্যালুসগুলো ছিল সেটা নিয়ে আমরা 3 মাস প্রজেক্টে 3 মাস কাজ প্রোগ্রেস করেছি। এই 3 মাসের আমি প্ল্যান ভ্যালু কত ছিল সেটা আমরা যেটা দেখেছিলাম আগের এক্সাম্পলে, সেটাই নিয়ে এসেছি 7,464। আর্ন ভ্যালু ছিল 9,253, তার মানে আমি কিছুটা কাজ বেশি করেছি আমার প্ল্যান থেকে। সো শিডিউল ভ্যারিয়েন্সটা হলো যে আপনি আপনার যে আর্ন ভ্যালু আছে সেই আর্ন ভ্যালুকে আপনি আপনার প্ল্যান ভ্যালু দিয়ে মাইনাস করবেন। সো তার মানে আপনি যদি আর্ন করেন 9,253 আর আপনি প্ল্যান ভ্যালু ছিল 7,464, সো আপনি আর্ন করেছেন, শিডিউল ভেরিয়েন্স হলো 1,789। এই নাম্বারটা যদি পজিটিভ হয় তাহলে তার মানে আপনি শিডিউল থেকে আগিয়ে আছেন, আর এই নাম্বারটা যদি নেগেটিভ হয় তাহলে আপনি শিডিউল থেকে বিহাইন্ডে আছেন। এটা হলো শিডিউল ভেরিয়েন্স, আর্ন ভ্যালু মাইনাস প্ল্যান ভ্যালু। আর শিডিউল পারফরমেন্স ইন্ডেক্সটা হলো আর্ন ভ্যালু ডিভাইডেড বাই প্ল্যান ভ্যালু, আর্ন ভ্যালু ডিভাইডেড বাই প্ল্যান ভ্যালু। সো আমার আর্ন ভ্যালু ছিল 9,253, 7,464, আমার আর্ন শিডিউল পারফরমেন্স ইন্ডেক্স হলো 1.24। এটা যদি পজিটিভ হয় তাহলে আপনি শিডিউল থেকে এহেড আছেন, এটা যদি নেগেটিভ হয় তাহলে আপনি শিডিউল থেকে বিহাইন্ডে আছেন। এই হলো শিডিউল ভেরিয়েন্স। এখন আমরা যদি কস্ট ভেরিয়েন্সের কথা চিন্তা করি, বেসিক্যালি কস্ট ভেরিয়েন্স অলসো সিমিলার। আমরা সেম এক্সাম্পলটাকেই প্ল্যান ভ্যালু, আর্ন ভ্যালু এবং অ্যাকচুয়াল কস্টটা নিয়ে কাজ করব। কস্ট ভেরিয়েন্সটা হলো যে আর্ন ভ্যালু মাইনাস অ্যাকচুয়াল কস্ট। আপনি কত টাকার কাজ আর্ন করেছেন, 9,253 টাকা, আপনি খরচ করেছেন 10,000 টাকা। সো আপনার ভ্যালুটা হলো -747। আপনি যদি কস্ট ভেরিয়েন্স নেগেটিভ পান তাহলে আপনি বিহাইন্ডে আছেন আপনার বাজেট থেকে, আর আপনি যদি পজিটিভ পান তাহলে আপনি আগিয়ে আছেন আপনার বাজেট থেকে। ঠিক আছে, এই হলো কস্ট ভেরিয়েন্স। আবার সিমিলারলি কস্ট পারফরমেন্স ইন্ডেক্সটা হলো আর্ন ভ্যালু ডিভাইডেড বাই অ্যাকচুয়াল কস্ট। সো আপনার আর্ন যদি হয় অ্যাকচুয়াল কস্ট থেকে কম, তাহলে আপনার এটা শিডিউল হবে 1 থেকে ছোট। সো যখনই 1 থেকে ছোট হবে তার মানে আপনি শিডিউল থেকে বিহাইন্ডে আছেন, যখন 1 থেকে বেশি হবে তাহলে আপনি শিডিউল থেকে আগিয়ে আছেন। এটা হলো ভেরিয়েন্স। তার মানে আপনি একটা সার্টেন টাইমে
আপনার শিডিউলের থেকে কতটুকু ভেরিয়েন্স আছেন এবং কস্টে কতটুকু ভেরিয়েন্সে আছেন সেটা আপনি এই প্রসেস থেকে জানতে পারবেন। ওকে, নাও এখন আমাদের নেক্সট কাজটা কি? আমাদের নেক্সট কাজটা হলো যে যেহেতু আমি শিডিউল থেকে পিছিয়ে আছি, তাহলে আমার যে পরবর্তী কাজগুলো বাকি আছে সেগুলো কিভাবে শেষ করলে আমি আমার যে টোটাল বাজেটটাকে কনসিডারেশনে নিয়েছিলাম সেটাকে আমি ধরতে পারবো, অথবা আমার কি নতুন করে বাজেট ক্রিয়েট করতে হবে কিনা সেইটার ব্যাপারে আলোচনা করব। এটাকে বলা হয় ফোরকাস্টিং। আমাদের ইনিশিয়াল যে বাজেটটা নিয়েছিলাম, কনসিডারেশনে নিয়েছিলাম আমার প্রজেক্টের আগের এক্সাম্পলের প্রজেক্টের জন্য, সেই বাজেটটা যদি ভায়াবল না থাকে আর, তখন আমাকে কি করতে হয়, নতুন করে বাজেট অ্যাট কমপ্লিশন বের করতে হয়। এটাকে আমরা বলছি এস্টিমেট অ্যাট কমপ্লিশন। ওকে, সো এখন এস্টিমেট অ্যাট কমপ্লিশন কি? তার মানে আমি একটা সার্টেন একটা টাইমে আমি কিছু কাজ শেষ করেছি, সেটার জন্য আমার একটা খরচ হয়েছে, সেটা হলো অ্যাকচুয়াল কস্ট এসি। আর আমার সামনে কিছু কাজ বাকি আছে, সেটার একটা খরচ, সেটার একটা এস্টিমেশন আমাকে নতুন করে করতে হতে পারে। ঠিক আছে, বা সেটার সেটা বাকি কাজের জন্য কত টাকা খরচ হবে সেটা আমাকে বের করতে হবে, সেটাকে আমরা বলছি এস্টিমেট টু কমপ্লিট। তার মানে রিমেনিং ওয়ার্কের জন্য যে কাজগুলো বাকি আছে সেগুলোকে আমি বলছি ইটিসি। সো আমি যদি নতুন বাজেট আমার ইএসি হয়, তাহলে আমার এটা হবে, এটা সমান সমান হবে অ্যাকচুয়াল কস্ট, এখন পর্যন্ত যে টাকা খরচ হয়েছে তার সাথে আমি ইটিসিটাকে যোগ করব। এখন আমি ক্যালকুলেশন কিভাবে করব ইটিসিটা বের করার জন্য, সেটা আমার চারটা সার্টেন কন্ডিশনের কথা মাথায় নিয়ে কাজ করতে হবে। প্রথম কনসিডারেশন হলো যে আমরা যদি যদি ধরে নেই যে আমার যত টাকার কাজ শেষ হয়েছে, যেটা যদি বেশিও হয় বা কমও হয়, যাই হোক না কেন, যে অ্যাক্টিভিটিগুলোর কাজ শেষ হয়েছে, যত টাকা খরচ হয়েছে সেটাকে যদি ধরে নিয়ে সামনে যে কাজগুলো বাকি আছে সেটার জন্য যে আমি প্ল্যান ভ্যালু কনসিডারেশন করেছিলাম সেই খরচটাই হবে। তার মানে আমি এখন পর্যন্ত কস্ট পারফরমেন্সে পিছায় থাকলাম, কিন্তু সামনের অ্যাক্টিভিটিস গুলোর জন্য আমি বাজেটে যেটা ধরা ছিল সেটাই আমি খরচ করব। ঠিক আছে, তার মানে আমি সামনের অ্যাক্টিভিটিগুলো বাজেটেড রেটে খরচ করব। তাহলে এটার ইটিসিটা হবে হলো এস্টিমেট অ্যাট কমপ্লিশন সমান সমান ইএসি প্লাস এসি প্লাস ইটিসি। সো ইটিসি হলো এসি প্লাস রিমেনিং বাজেট। সো রিমেনিং বাজেটটা কত? রিমেনিং বাজেটটা হলো বিএসি মাইনাস ইভি। তার মানে আমি কত টাকার কাজ আর্ন করেছি আর আমার টোটাল বাজেট কত ছিল। সো আমরা যদি ওই এক্সাম্পলের ভ্যালুগুলোকে এখানে বসাই, তাহলে আমি নতুন বাজেট পাবো হলো ৩১,২১৫। ওকে, আমার আগে বাজেট ছিল ৩০,৪৬৮। সো এইটা হলো সূত্র, যদি আমি ধরে নেই রিমেনিং ওয়ার্ক আমার বাজেটের রেটে হবে। ঠিক আছে, এখন সেকেন্ড যেটা সেটা হলো যে আমি তো একটা কস্ট পারফরমেন্স ইন্ডেক্স পেয়েছি। So আমি ধরে নিয়েছি যে আমার রিমেনিং ওয়ার্কটা হবে আমার কস্ট পারফরমেন্স ইন্ডেক্স যেটা আছে সেটা অনুসারে। সো সেটার সূত্র হলো ইএসি প্লাস এসি, আমরা যে সমান সমান এসি এটা কমন, প্লাস রিমেনিং ওয়ার্ক ডিভাইডেড বাই সিপিআই। তার মানে আমার যে পারফরমেন্স ইন্ডেক্স আছে রিমেনিং ওয়ার্ক সেই রেটে যাবে। এখন রিমেনিং ওয়ার্ক কি? বিএসি মাইনাস ইবি ডিভাইড বাই সিপিআই। আমরা সিপিআই কে এখানে ইন্টারেক্ট রাখলাম, এটাকে আমরা যদি সরল অঙ্ক করে ফেলি, তাহলে আমরা এটা পাবো হলো বিএসি ডিভাইডেড বাই সিপিআই। তার মানে আমি যদি ধরে নেই আমার রিমেনিং ওয়ার্ক সিপিআই এখন কারেন্ট যে সিপিআই আছে সেই রেটে যাবে, তাহলে আমি ইএসি পাবো বিএসি ডিভাইডেড বাই সিপিআই। ওকে, সো আমাদের এক্সাম্পলের জন্য এটা হবে ৩২,২০০,৯২৮। নাও থার্ড হলো যে আমি শুধু সেকেন্ডে আমি কি করেছি, শুধু সিপিআই কস্ট পারফরমেন্স ইন্ডেক্সটাকে কনসিডার করেছি। আমি এখন চাই দুটাকেই কনসিডার করতে, কস্ট পারফরমেন্স ইন্ডেক্সও কনসিডার করব, শিডিউল পারফরমেন্স ইন্ডেক্সও কনসিডার করব। তাহলে আমার সূত্রটা হবে ইএসসি সমান সমান এসি প্লাস রিমেনিং ওয়ার্ক ডিভাইডেড বাই সিপিআই ইনটু এসপিআই। ওকে, সো এইটাকে যদি আমি সরল করতে চাই, আমার আসলে এটা সরল করার প্রয়োজনও নেই। সো এটা এইভাবেই যদি রাখতে হবে, কারণ আমাকে ইটিসিটা রিমেনিং ওয়ার্ক ডিভাইডেড বাই সিপিআই ইনটু এসপিআই ক্যালকুলেশন করে এটাকে সরল করার আর কোনো সুযোগ নেই। এটা হলো আমার সূত্র। ওকে, এটা যদিও বড়, কিন্তু আপনি যদি সহজভাবে চিন্তা করেন রিমেনিং ওয়ার্ক ডিভাইডেড বাই সিপিআই অথবা ইটিসি সমান সমান কস্ট পারফরমেন্স ইন্ডেক্সকে ফলো করলে রিমেনিং ওয়ার্ক ডিভাইডেড বাই সিপিআই। আর আমি যদি কস্ট পারফরমেন্স ইন্ডেক্স আর শিডিউল পারফরমেন্স ইন্ডেক্সকে কনসিডার করি, তাহলে রিমেনিং ওয়ার্ক ডিভাইডেড বাই সিপিআই ইনটু এসপিআই। ওকে, সো আমাদের এক্সাম্পলের জন্য এটা হয় ২৮,৪৯০। লাস্ট যেটা সেটা হলো যে এটা এটা অনেকটা ট্রাবলসাম। আপনি যদি খুব বেশি মাত্রায় আপনার ভেরিয়েন্স হয়ে যায় প্রজেক্টের জন্য, সেক্ষেত্রে আপনি এটা করবেন, সেটা হলো যে আপনি ইটিসিটা বের করবেন বটম আপ, আবার রিমেনিং ওয়ার্কের বটম আপ এস্টিমেশন করে।
ওকে, এটা বেসিক্যালি এটা কোনো ক্যালকুলেশন না, এটা আবার আবার নতুন করে বাজেট এস্টিমেশনের মতো আপনাকে ক্যালকুলেশন করতে হবে। সো ভেরিয়েন্স অ্যাট কমপ্লিশন কি হবে তাহলে, বিএসসি মাইনাস এসি, আমি যেটা বাজেট ধরছিলাম তার সাথে আমার যে নতুন যে এস্টিমেশন আসছে সেই অনুসারে। ঠিক আছে, নাও এখানে আরেকটা টার্মস আছে এই ফোরকাস্টিং এর জন্য, এটাকে আমরা বলছি টু কমপ্লিট পারফরমেন্স ইন্ডেক্স। এখন আপনাকে যদি আপনার অর্গানাইজেশনের স্পন্সর অথবা তারা যদি আপনার কাছে জানতে চায় যে আমি যদি বাজেটকে ধরতে চাই তাহলে আমি এখন কি রেটে কাজ করতে হবে, আমার যে ইনিশিয়াল যে বাজেটটা ধরা ছিল সেটাকে যদি আমি কনসিডারেশনে নিয়ে সামনে আগাতে চাই তাহলে কি রেটে কাজ করতে হবে, অথবা আমি যদি নতুন ইএসসি কে আমার নতুন বাজেট হিসেবে কনসিডার করি সেটাকে যদি অ্যাচিভ করতে চাই তাহলে আমাকে কি রেটে কাজ করতে হবে। ডেফিনেটলি আপনার কাছে আপনি যদি নতুনটা যদি আপনার এখনকার থেকে বেশি খরচ হয় তাহলে আপনার জন্য ইজিয়ার হবে টার্গেটকে অ্যাচিভ করা। আর নতুন বাজেটটা যদি আপনার অ্যাকচুয়াল বাজেট প্রথম বাজেটের থেকে কম হয় তাহলে আপনাকে অ্যাচিভ করতে কষ্ট হবে, রাইট, আপনার হার্ড হার্ড টাইম বেশি যাবে। সো আমি যদি কনসিডার করি যে টু কমপ্লিট পারফরমেন্স ইন্ডেক্স আমি বিএসসি কে অ্যাচিভ করতে চাই তাহলে সেটা কি হবে, আর আমি যদি ইএসসি কে অ্যাচিভ করতে চাই নতুন বাজেটকে যদি অ্যাচিভ করতে চাই তাহলে সেই সূত্রটা কি হবে। সো জেনারেলি টিসিপিআই বা টু কমপ্লিট পারফরমেন্স ইন্ডেক্সের সূত্র হলো ওয়ার্ক রিমেনিং ডিভাইডেড বাই বাজেট রিমেনিং। তার মানে আপনার কত টাকার কাজ বাকি আছে আর আপনার কত টাকা বাজেট বাকি আছে। ওকে, সো এখন আপনি যদি বাজেটকে ধরেন বিএসসি তাহলে আপনার সূত্রটা কি হবে, টিসিপিআই বাজেট আপনার কত টাকার কাজ বাকি আছে, বিএসসি মাইনাস ইবি আপনার কত টাকার কাজ আপনার কাছে কত টাকা বাকি আছে সেটা বিএসসি মাইনাস এসি। জিনিসটাকে বোঝা গেছে? তার মানে ওয়ার্ক রিমেনিং কে আপনি কত টাকার কাজ আর্ন করেছেন তার সাথে টোটাল বাজেটের বিয়োগ করবেন, আর আপনার বাজেট রিমেনিং মানে হলো আপনি কত টাকা খরচ করেছেন তার সাথে বাজেট অ্যাট কমপ্লিশনেরটা বিয়োগ করবেন, তাহলে আপনি 2 CPI পেয়ে যাবেন। এটা যদি 1 থেকে বেশি হয় তাহলে এটা আপনার জন্য হার্ডার। ওকে, এই ভ্যালুটা যদি 1 থেকে বেশি হয় তাহলে আপনার জন্য কষ্ট হবে ওই বাজেটটাকে রিচ করার জন্য। এবার আমি যদি কনসিডারেশনে ইএসসি কে মানে আমি নতুন বাজেট কনসিডারেশন নিয়েছি সেই অনুসারে আমি যদি কনসিডার নিতে চাই তাহলে আমরা কি পাবো। সো আমি এখানে এটা সূত্রটা হলো যে সেম ওয়ার্ক রিমেনিং কি বিএসসি মাইনাস ইবি, এটা সেমই থাকবে ওয়ার্ক রিমেনিং, কিন্তু বাজেট রিমেনিং কি হবে ইএসসি মাইনাস এসি। এখন আমি ইএসসিটাকে ক্যালকুলেট করছি আমাদের কাজে মানে জাস্ট ক্যালকুলেশনের জন্য যে আমরা যে কস্ট পারফরমেন্স ইন্ডেক্স ছিল সেই কস্ট পারফরমেন্স ইন্ডেক্সেই রিমেনিং ওয়ার্কটা শেষ করব। সেক্ষেত্রে আমরা পেয়েছিলাম যে ইএসসি হবে 32,928, এটা আমি 0.9258 পেয়েছি। তার মানে এটা আমার কাজটা করার জন্য ইজিয়ার হবে। So one greater than one হলে hard to accomplish, less than one হলে easy to reach. Recap what we have learned until now. So ফার্স্ট হলো কস্ট ভেরিয়েন্স, কস্ট ভেরিয়েন্সটা হলো ইবি মাইনাস এসি আমার আর্ন ভ্যালু থেকে অ্যাকচুয়াল কস্টের বিয়োগফল। এটা যদি পজিটিভ হয় তাহলে আমরা বাজেট থেকে কম খরচ করছি, এটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা বাজেট থেকে বেশি খরচ করছি। ঠিক আছে, তারপর হলো শিডিউল ভ্যারিয়েন্স আর্ন ভ্যালু মাইনাস প্ল্যান ভ্যালু, এটাও যদি পজিটিভ হয় তাহলে আমরা শিডিউল থেকে আগিয়ে আছি, এটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা শিডিউল থেকে পিছিয়ে আছি। আরেকটা টার্ম সেটা হলো কস্ট পারফরমেন্স ইন্ডেক্স, এটা হলো ইবি বাই এসি, এটা যদি একের থেকে বড় হয় তাহলে আমরা শিডিউল আমরা আমাদের খরচ আমাদের ইনকাম খরচ থেকে বেশি হচ্ছে, আর যদি এটা কম হয় তাহলে আমাদের ইনকাম খরচ থেকে কম হচ্ছে। ঠিক আছে, কস্ট পারফরমেন্স শিডিউল পারফরমেন্স ইন্ডেক্স ইবি বাই পিবি, এটা যদি 1 হয় গ্রেটার দেন 1 হয় তাহলে আমরা ভালো আছি, আর যদি এটা লেস দেন 1 হয় তাহলে আমরা পিছিয়ে আছি। এস্টিমেট অ্যাট কমপ্লিশন, এটা তার মানে আমার যে ইনিশিয়াল যে বাজেটটা ছিল বাজেট অ্যাট কমপ্লিশন সেটাকে আর ভ্যালিডেট করা যাচ্ছে না, আমার যে অ্যাকচুয়াল কস্ট হয়েছে এখনকার পর্যন্ত সেটা আমার প্ল্যান থেকে বেশি হয়েছে। সো আমি আমার টোটাল প্রজেক্টের জন্য একটা নতুন বাজেট ক্রিয়েট করছি কনসিডারিং রিমিনিউ ওয়ার্কের কস্টকে এস্টিমেট করে, এটা হলো এস্টিমেট অ্যাট কমপ্লিশন। তারপরে এস্টিমেট টু কমপ্লিট, দ্যাট মিনস আমার যে যতটুকু কাজ শেষ হয়েছে আমার যত টাকার কাজ বাকি আছে সেটার জন্য আমি নতুন করে এস্টিমেট করতে পারি, অথবা আমার যে বাজেটটা ধরা ছিল সেটাকে কনসিডারেশন নিয়ে আমি এক্সপেক্ট করতে পারি যে রিমেনিং ওয়ার্কের জন্য কত টাকা খরচ হবে, সেটা হলো আমার এস্টিমেট এস্টিমেট টু কমপ্লিট। ঠিক আছে, টু কমপ্লিট পারফরমেন্স ইন্ডেক্স, দ্যাট মিনস আমার কারেন্ট স্ট্যাটাসকে কনসিডারেশনে নিয়ে আমি যদি বাজেটকে ধরতে চাই আমার কোন রেটে যদি আমি কাজ করি, কোন রেটে যদি আমি প্রোগ্রেস করি আমার এখন থেকে, তাহলে আমি বাজেট অ্যাট কমপ্লিশনকে ধরতে পারবো, সেটা হলো টু কমপ্লিট পারফরমেন্স ইন্ডেক্স।
এখন আমি যদি নতুন বাজেট ক্রিয়েট করি, তার মানে ইএসসি করি, তাহলে আমি সেটাকেও ধরতে কি রেটে কাজ করতে হবে এখন থেকে, সেটাকেও আমরা টু কমপ্লিট পারফরমেন্স ইন্ডেক্স বলি। তার মানে টু কমপ্লিট পারফরমেন্স ইন্ডেক্সের জন্য দুটো সূত্র আছে, বাট ইন জেনারেল টু কমপ্লিট পারফরমেন্স ইন্ডেক্স মানে হলো ওয়ার্ক রিমেনিং ডিভাইডেড বাই বাজেট রিমেনিং। নাও এস্টিমেট এট কমপ্লিশনে আমরা চারটা কনসিডারেশনকে চিন্তা করেছি। ফার্স্ট একটা কনসিডারেশন ছিল হলো যে আমাদের যে রিমেনিং ওয়ার্কটা আছে সেটাকে আমি আমার যে জেনারেল যে এস্টিমেশন প্রক্রিয়া আছে বটম আপ এস্টিমেট করব। তার মানে আমি টাস্কের এস্টিমেশন নিয়ে আমি আবার নতুন করে প্রতিটা ওয়ার্ক প্যাকেজের জন্য এস্টিমেশন করব। এটাকে বলছি বটম আপ এস্টিমেশন। সো ইএসসিটা হবে এসি প্লাস বটম আপ ইটিসি। এটা নর্মালি আপনার হাতে যদি অনেক সময় থাকে আবার নতুন করে প্ল্যান করার, তখন সেক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন। সেকেন্ড ইয়ার কনসিডারেশনটা হলো যে আমার যে রিমেনিং ওয়ার্কটা আছে সেটা আমি কারেন্ট যে কস্ট পারফরমেন্স ইন্ডেক্স আছে সেই অনুসারে করব। তখন সেটাকে বলা হবে সেটা হবে বিএসসি ডিভাইডেড বাই সিপিআই। এস্টিমেট অ্যাট কমপ্লিশন ইজ ইকুয়াল টু বিএসসি ডিভাইডেড বাই সিপিআই। ঠিক আছে। থার্ড কনসিডারেশনে পড়েছিলাম সেটা হচ্ছে আমাদের যে রিমেনিং ওয়ার্কটা আছে সেটা হবে বাজেটেড রেটে। তার মানে আমি এখন পর্যন্ত যে কটা কাজ করেছি সেটা হয়তো বেশি খরচ করেছি বা কম খরচ করেছি, যাই করি এটাকে আমি ভুলে যে সামনে যে কাজগুলো আছে সেটাকে আমি বাজেটেড রেটেই খরচ করব, এর বেশি আমি খরচ করব না। সেক্ষেত্রে আমার ইএসসিটা হবে এসি প্লাস বিএসসি মাইনাস ইবি। ফোর্থ যে কনসিডারেশন সেটা হলো, সেকেন্ড কনসিডারেশন ছিল আমরা কস্ট পারফরমেন্স ইন্ডেক্সকে কনসিডারেশন নিয়েছিলাম, কিন্তু এখন আমরা করব কি কস্ট পারফরমেন্স ইন্ডেক্স এবং শিডিউল পারফরমেন্স ইন্ডেক্স বোথকে কনসিডারেশন নেব। সেক্ষেত্রে আমার সূত্রটা হবে বিএসসি মাইনাস ইবি ডিভাইডেড বাই সিপিআই ইনটু এসপিআই। তার মানে দুটাকে আমি কনসিডারেশন নিয়ে এসিটাকে বের করলাম। ওকে, সো নাও আমরা দুইটা যদি আমি জেনারেলি চিন্তা করি, তার মানে আমি যে কোনো প্রোগ্রেস, আমি যখন একটা প্রজেক্টের প্রোগ্রেস নিয়ে কাজ করছি আমার হাতে দুইটা বাজেট থাকতে পারে। একটা হলো বিএসসি ইনিশিয়ালি যে বাজেটটা আমি কনসিডারেশন করেছি, আর একটা হলো রিভাইজ যে বাজেটটা আমি কনসিডারেশন নিয়েছি ইএসসি। সো আমি যদি এই দুইটাকে কনসিডারেশন নেই তাহলে এস্টিমেট টু কমপ্লিট ইএসসি নতুন বাজেট ডিভাইড মাইনাস এসি আমার এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, এটা হলো আমার ইটিসি, রাইট? আর আমি যদি বাজেটকে কনসিডারেশন নিয়ে করি তাহলে সেটা হবে বিএসসি মাইনাস এসি। ওকে, তার মানে আমার রিমেনিং ওয়ার্কের জন্য কত টাকা আছে, আমি যদি ইএসসি কে কনসিডারেশন নিই তাহলে ইএসসি মাইনাস এসি, বাজেটকে কম্পিটিশন নিলে বিএসসি মাইনাস এসি। তার মানে আমার হাতে এই টাকাটা রয়ে গেছে। আর আমি যদি নতুন বাজেট করি তাহলে আমার হাতে কত টাকা রয়েছে, ইএসসি মাইনাস এসি। আর যদি আমি নতুন পুরনো বাজেটকে কনসিডার করি সেটা হবে বিএসসি মাইনাস এসি। তার মানে বাজেট রিমেনিংটা হলো এত টাকা। ঠিক আছে। নাও টু কমপ্লিট পারফরমেন্স ইন্ডেক্স আমি বলেছি দুইটা সূত্র আছে। একটা হলো আমি বাজেটটাকে ধরতে চাই, তখন সেক্ষেত্রে ওয়ার্ক রিমেনিং হলো বিএসসি মাইনাস ইবি। বাজেট রিমেনিং কত, আমি এখন এসি খরচ করেছি, আমার বাজেট ছিল বিএসসি, তার মানে বিএসসি মাইনাস এসি। আর আমি যদি এস্টিমেট এট কমপ্লিশনকে ধরতে চাই তাহলে আমার ওয়ার্ক রিমেনিং সেমই থাকবে বিএসসি মাইনাস ইবি, কিন্তু বাজেট রিমেনিং কে ইএসসি মাইনাস এসি। ওকে, এটা হলো টু ক্যাচ এস্টিমেট এট কমপ্লিশন। ওকে, নাও লাস্ট ভেরিয়েন্স ভিএসসি মাইনাস এসি। সো এটা মানে হলো যে আমি আমার বাজেট থেকে কত ডেভিয়েট করলাম, এই সূত্র দিয়ে আমরা এটা পাবো। এই হলো আমার ওভারঅল আর্ন ভ্যালু ম্যানেজমেন্টের সামারি। আমি পরবর্তীতে একটা এক্সারসাইজ এখানে দিয়ে রেখেছি, আপনারা যদি সময় পান আপনাদের বাসায় এটা চেষ্টা করেন। আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। সি ইউ ইন আওয়ার নেক্সট এপিসোড। থ্যাংক ইউ ভেরি মাচ।